নমস্কার। ৭০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষে আজকে এই নির্বাচনী জনসভায় অনেকক্ষণ ধরেই চলছে। আপনারা এখানে হিরণ মজুমদার আছেন, আপনাদের প্রিয় পৌর প্রতিনিধি অসীম বসু আছেন, উপস্থিত আছে আমাদের সৌরভ সহ আরো এখানে অনেক পরিবার আছে। আমরা একটা ফ্যামিলি, সব পরিবারে আমার ভাই বোনেরা সকলেই আছেন। আসলে অনেকক্ষণ ধরে সভা চলছে, বেশি কিছু বলার অবকাশ কম। শুধু বলবো যে যখনই কোনো নির্বাচন আসে তখনই দেখি যে সারা বছর কেউ যখন খোঁজ নেয় না আপনি কেমন আছেন, কি করছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, সেখানে আমরা যখনই একটা নির্বাচন আসে দেখি পরিযায়ী পাখি যেরকম চিড়িয়াখানায় আসে সাইবেরিয়া থেকে, সেরকমই পরিযায়ী পাখির মতো কিছু নেতারা আসেন। দিল্লি, উত্তরপ্রদেশ, অমুক তুসুক অমুক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কে নয়, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবাই মিলে আসে এখানে, নির্বাচন করে, বক্তৃতা দেয়, জেলায় জেলায় ঘোরে, মানুষের টাকায়, করের টাকায় বিভিন্ন হোটেল ভাড়া করে, সেখানে সরকার থেকে তার পাওনা মেটানো হয়। আর ইলেকশন যখন মিটে যায় তখন তারা আবার চলে যায়, আর তাদের খুঁজে পাওয়া যায় না। আপনি একটি কোভিডে আক্রান্ত যখন হয়েছিলেন তখন খোঁজও নেয়নি কি করে আপনি একটা ভ্যাকসিন নেবেন, কে আপনাকে ভ্যাকসিনটা দেবে। যখন সাধারণ মানুষ আতঙ্কে বহু টাকা দিয়ে যখন বাইরে থেকে ভ্যাকসিন নিতে বাধ্য হচ্ছিলেন, তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে এসে না দাঁড়ালে কত যে মানুষ মারা যেত তার ইয়ত্তা নেই। তিনি বিনা পয়সায় মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিলেন, পথ্য দিয়েছিলেন, বিনা পয়সার চাল দিয়েছিলেন, সেফ হোমে রাখার ব্যবস্থা করেছিলেন, হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন। নিজে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন মার্কেটে গিয়ে গোল গোল দাগ দিয়ে আপনারা সেফলি পিঠে দাঁড়াবেন তারও ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওষুধ পথ্য, হাসপাতালে ভর্তি, একটা অ্যাম্বুলেন্স, সব কিছু, যে আপনি যাতে ভালোভাবে থাকতে পারেন, আবার ভালো হয়ে কোভিড শেষ হলে আপনি যাতে বাড়ি ফিরে পরিবারের কাছে আবার আসতে পারেন। আমরা দেখেছি যে সেই দিন একটা অন্য কোনো দল আপনাদের পাশে ছিল না, অথচ 21-এর নির্বাচনে আবার দেখলাম, যেহেতু 2019-এ 18টা সিট পেয়ে গিয়েছিল, ভাবলো বোধহয় যে এবারে বোধহয় সরকারটা তারাই করে নেবেন। কারণ সেটা করতে গিয়ে দেখলাম যে তারা কি না করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বাজে বাজে কথা, দল সম্বন্ধে কথা, তাকে মিমিক্রি করা, তাকে ব্যঙ্গ করা, কি নয়, মানুষের কাছে একটা হেয় প্রতিপন্ন করতে গেলে একটা প্রধানমন্ত্রীর মতো তিনি যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ভাষা এইভাবে আক্রমণ করতে পারেন, সেটা কিন্তু ওদের না দেখলে বোঝা যায় না। কৃষ্টি সংস্কৃতির ধার ধারে না। আমরা বাংলা একটা সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা যে বাংলায় থাকি তার একটা বেস আছে, তার একটা মানুষের ভালোবাসা আছে, একটা সংস্কৃতি আছে, একটা স্থাপত্য আছে, সবকিছু নিয়ে আমরা এখানে যেখানে থাকি সেখানে এই ধরনের কুৎসিত ভাষা আমরা অনেক বিরোধী রাজনৈতিক দলকেও দেখেছি। আমি ছোটবেলা থেকে রাজনীতি করার সূত্রে অনেক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলকে অনেককে দেখেছি। নির্বাচনের সময় প্রধানমন্ত্রীরা আসতেন বা স্বরাষ্ট্রমন্ত্রীরা বড়জোর আসতেন, হয়তো একদিন উত্তরবঙ্গে যেতেন, একদিন দক্ষিণবঙ্গে গিয়ে তারা বক্তৃতা দিয়ে চলে যেতেন, তাদের দলের কথা বলে চলে যেতেন। এইরকম ফেজ বাই ফেজ 7টা করে ফেজ এই জন্যই করেছেন যাতে এই মানুষগুলো, যারা সবাই মিলে, যাতে তারা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রত্যেক দিন দিল্লি থেকে উড়ে উড়ে এসে মিটিংগুলো করতে পারেন, আর দলের কথা ওইভাবে অন্যান্য দলকে আক্রমণ করে চলে যেতে পারেন। এই ব্যবস্থার জন্যই আজকে আমাদের সাধারণ মানুষ কিন্তু 2021-এর নির্বাচনে দেখেছি তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়েকেই বেছে নিয়েছেন, ঘরের মেয়েকেই আশীর্বাদ করেছেন। এতগুলো সিট দিয়ে 2011-ও যে সিট পায়নি, 2016-তেও যা পায়নি, 2021-এর নির্বাচনে কিন্তু সেটা দিয়েছেন এবং মানুষ দিয়েছে, এবং ওরা 77-এ এসে থেমে গেছে। সেই রাগে বলতে পারেন মানুষের
যে ন্যায্য পাওনা, যে ফেডারেল স্ট্রাকচার আমরা মানি বা বুঝি, সেই ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র রাজ্যের একটা সম্পর্ক বলে একটা কথা আছে। অর্থাৎ রাজ্য কেন্দ্রের সম্পর্কটা সুসম্পর্ক থাকবে। আপনারা রাজ্য থেকে টাকা তুলে নিয়ে চলে যাবেন, ট্যাক্সের টাকা। এখন তো অনেক টাকাই পাচ্ছেন, জিএসটি বাবদ অনেক টাকা তুলে নিয়ে যাচ্ছে। আর আপনি ন্যূনতম যে পাওনা রাজ্যের হয়ে থাকে সেটা আপনি দেবেন, যেটা প্রত্যেক রাজ্যকেই দেন। এটা শুধু এই নয় যে শুধুমাত্র আপনি পশ্চিমবাংলাকেই দিচ্ছেন, সেটুকুই দেবেন। আমার হকের টাকা, এটা মানুষের টাকা, আপনি দেবেন না কেন? উন্নয়নের টাকা বন্ধ করে দেবেন কোন সাহসে? গরিব মানুষের টাকা বন্ধ করে দেবেন কোন সাহসে? 26,000 চাকরি, আজকে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, কোন সাহসে এটা করতে পারছেন? আপনার 10 লক্ষের ওপর ওবিসি সার্টিফিকেট বন্ধ করে দিচ্ছেন। কত মানুষ এই সার্টিফিকেট দেখিয়ে কত জায়গাতে আপনারা এখানে মেয়েরা, ছেলে মেয়েরা সবাই, কেউ চাকরি করছেন, কেউ বাকরি করছেন, কেউ অন্যান্য সুবিধা নিয়েছেন, সেগুলো বন্ধ করে দিচ্ছেন। আজকে প্রশ্নাতীত হয়ে গেছে, এগুলো বন্ধ করে দিলে মানুষ যাবে কোথায়? এইসব করে করে বাংলাকে ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন বাংলার উপর এদের রাগ হচ্ছে 2021-এর নির্বাচনে জয়ী না হওয়া। এই রাগেই তারা আজকে মানুষের টাকা বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছেন, স্বাস্থ্যসাথীর টাকা বন্ধ করেছেন, আইসিডিএস থেকে শুরু করে সব প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছেন। আমরা শুধু বলবো, আমরা কি ভিক্ষে চাইছি? আমরা কি ভিক্ষুক যে আপনার কাছে হাত পেয়ে চাইবো দিন দিন দিন? তাও তো অনেক ধৈর্য দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক চিঠি লিখেছেন, অনেক সভা করেছেন, মিটিং করেছেন, বলেছেন আপনাদের টিম পাঠান, ইনভেস্টিগেশন করুন, শুধু মিথ্যা অজুহাত দিয়ে টাকাগুলো বন্ধ করবেন না। কিন্তু তারপরও দেখেছি সেই টাকা আজ অব্দি দেয়নি। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী আমাদের, তিনি কি বসে থাকবেন? মানুষ না খেয়ে মরবে, হকের টাকা তারা পাবে না, কিন্তু তার কোষাগারে অনেক চাপ থাকলেও তিনি কিন্তু ওই 100 দিনের টাকাগুলো সব মিটিয়ে দিয়েছেন সব মানুষের। এটাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। সুতরাং ভোট চাইতে এসছি তো তৃণমূলের হয়ে, এবং চাইবেও তাই, যে প্রত্যেকটা প্রকল্প আমরা তো বলে দিইনি সাধারণ মানুষ থেকে, আমরা জনপ্রতিনিধিরা, যে আপনি এই প্রকল্পটা করুন, এটা করুন। উনি নিজে মাথায় চিন্তা করেছেন যে কন্যাশ্রী করলে মেয়েরা শিক্ষিত হবে, হলে সমাজ শিক্ষিত হবে। রূপশ্রী করলে বাবা মার ওপর থেকে চাপ কমে গেলে সেই মেয়েটা বিয়ে দিতে পারবে। স্বাস্থ্যসাথী করলে এই চিকিৎসাটা হেড অফ দ্য ফ্যামিলি মহিলাদের করে দিলে এই শ্বশুর বাড়ি, বাপের বাড়ির সব ফ্যামিলিকেই সে দেখতে পারবে। তাহলে আর আপনি যে প্রকল্প আয়ুষ্মান ভারত করেছেন, তাতে মাত্র তার সন্তান সন্ততি, তাও লিমিটেশন আছে, সবাই পায় না, সবাই পায় না, এটা তাই করেছে। সুতরাং এইটা করতে গিয়ে আমরা লক্ষ্য করে দেখেছি যে এতগুলো প্রকল্প কিন্তু তারই মস্তিষ্ক প্রসূত, তার জন্যই আজকে সাধারণ মানুষের জন্যই করেছেন। যারা অক্ষম তাদের জন্য মানবিক প্রকল্প করে দিয়েছেন, তা এইগুলো তার কোষাগার থেকে তিনিই করছেন। তিনি চিন্তা করেছেন, তার প্রকল্পে চাপ থাকলেও তিনি কিন্তু মানুষকে দেওয়ার ব্যবস্থা করেছেন। আজকে তাই আমরা বলবো, ভোট নষ্ট করবেন না, কারণ দক্ষিণ কলকাতায় তৃণমূল জিতবেই, এটা জেনে রাখুন, তৃণমূল জিতবেই। 2004 সালেও একটা সিটি জিতেছিল তৃণমূল, সেটা হচ্ছে এই দক্ষিণ কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিলেন, তিনি জিতেছিলেন। এবং আজকে পশ্চিমবাংলার 42টা আসনে যেভাবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সারা বাংলার মহিলারা একটা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছেন, যে সম্মান পেয়েছেন, সেই সম্মান আর তো কেউ তুলে দেয়নি মহিলাদের হাতে। আজকে বিভিন্ন বিধানসভা থেকে, লোকসভা থেকে মহিলাদের প্রাধান্য দেওয়া থেকে, পঞ্চায়েত থেকে শুরু করে, আইন করে 50% মহিলাদের সুযোগ দেওয়া থেকে শুরু করে মহিলাদের সম্মান তিনিই রেখেছেন। আর লক্ষ্মীর ভান্ডার তিনি কথা দিয়েছেন নির্বাচনের আগে, সেটা নির্বাচনের জিতে আসা 1 মাসের মধ্যে সেটা করে দিয়েছে। তাহলে মানুষ তাকে ভালোবাসবে না তো কি করবে? মানুষ তাকে গ্রহণ করবে না তো কি করবে? আমরা তাই বলবো, 42টা আসনেই 42 জন প্রার্থী। আমরা সারা বাংলা এবার টার্গেট নিয়েছি, উন্নয়নের ভোট হবে, উন্নয়নের ভোট দেবে মানুষ, এবং দিয়েছেও তাই। আজকে এই বিজেপির মুখ চুন হয়ে আসছে, দেখতে পাচ্ছি আমরা। আজকে দিল্লিতে ভোট হচ্ছে, সেখানে ভোটের পার্সেন্টেজ দেখলে বুঝবেন কি অবস্থা দাঁড়িয়েছে।
এবং আমরা জানবেন সারা বাংলার যে ফেজে কটা ফেজ হয়ে গেল, আজকে নিয়ে 6ষ্ঠ ফেজ হয়ে গেল, সেখানে দেখবেন আজকে সারা বাংলাতে আমরা 42টা আসনে 42 জন প্রার্থী আমরা জিতব এবং জিতব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবাসে, তিনি বাংলার হয়ে কাজ করেন, সম্মান রাখেন এবং বাংলা তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে তাকে জেতাতেই হবে এবং সেই অস্ত্র তারাতে তুলে দিতে হবে, আসন সংখ্যা বাড়িয়ে তার হাতকে শক্ত করতে হবে। আর সিপিএম এর কথা যত কম বলা যায় ততই ভালো। 34 বছর কিচ্ছু করে না, কিচ্ছু করে না। 34 বছরের মানুষ দেখে নিয়েছে যে কিছুই তারা করেনি। সুতরাং তৃণমূল কংগ্রেসকে 3 নম্বর বোতামে আপনাদের জয়ী করে প্রকারান্তরে কিন্তু আমি প্রার্থী হলেও আসল প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিনে 3 নম্বর বোতাম টিপে 1 জুন তাকে জিতিয়ে তার হাত শক্ত করার আহ্বান জানিয়ে সবার কাছে আমি শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।